This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি এলপি হচ্ছে লস অফ প্রফিট। কিন্তু এখন তো দেখছি সে বলে দিল, আমি এক্ষুনি শুনলাম যে ওটা নাকি ব্রেকফাস্ট হবে। নেতানেত্রীরা বেশ জমিয়ে ভাষার চাষ করেন, তাই না? নভেম্বরের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, কি মনে আছে, খসড়া তালিকা বেরোলে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হবে। আগামীকাল সেই দিন, 1 মাস 7 দিন ধরে এসআইআর চলার পর আগামীকাল খসড়া ভোটার তালিকা বেরোতে চলেছে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন 58,20,000 নাম বাদ পড়েছে, 7,08,00,000 নাম খসড়ায় উঠবে। কাল কি তাহলে ভয়ঙ্কর কিছু হবে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেমন মনে হচ্ছে না। তিনি আবার বলছেন যে কাল ব্রেকফাস্ট। দেখলেন তো শব্দটা মদন মিত্রের মনেও কিরকম গেঁথে গিয়েছে। 14ই ফেব্রুয়ারির অপেক্ষায় শুভেন্দু অধিকারী। না, ওই দিন কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে নয়, ওই দিন ঝাড়াই বাছাই করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা বেরোবে। বিজেপি আশা করছে ওই দিন নাম বাদের তালিকা আরও দীর্ঘ হবে, আরও লম্বা হবে। আর নাম বাদ গেলে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। 58,20,000 নাম তো ইতিমধ্যেই বাদ পড়েছে। এর মধ্যে রয়েছেন ভবানীপুরেরই 44,000-এরও বেশি। মানে ভবানীপুর বিষয়টা বুঝতেই পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের বিধায়ক। 21-এ নন্দীগ্রামে হারের পর ভবানীপুরে উপনির্বাচন হয়, নিশ্চয়ই মনে আছে আপনাদের। উপনির্বাচনে 58,000-এর বেশি ভোটে মুখ্যমন্ত্রী জিতেছিলেন। 4 বছর পর সেই কেন্দ্রে 44,000-এর বেশি নাম বাদ। তথ্যটা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি ঠিকই, ধর্ণা কোনো কর্মসূচির খবরও এখনো পর্যন্ত আসেনি ঠিকই। তবে বিজেপি বনাম তৃণমূল এই তরজাটা কিন্তু তড়িয়ে চড়ছে, বরং বলা ভালো চড়ছে। ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কীভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকমভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন সব জায়গায় স্ক্রুটিনি হলে এই সংখ্যাটা, আমি বলছি মিনিমাম 30 থেকে 40,000 এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। ভবানীপুরে ভোট পড়ে কত, ভোট পড়েছে কত দেখেছেন? ভবানীপুরে কি 90% ভোট পড়েছে? পড়েনি, অনেকটা কম ভোট পড়েছে। তো সেই সংখ্যাটাই বাদ যাচ্ছে। যেখানে মৃত ছিল বা যিনি এখান থেকে চলে গেছেন, যিনি ভোট দিতে যাননি, সেই সংখ্যাটাই বাদের সংখ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিনে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নাম কাটা গেলেও নাকি মার্জিন বাড়বে। তাহলে নাম কাটা নিয়ে এতদিন এত হুমকি, এত হুঁশিয়ারি সেগুলো দেওয়া হলো কেন? ভোটাররা গুলিয়ে গেলে কি নেতামন্ত্রীদের অনেকটা বেশি লাভ হয়? কলকাতা বন্দরের বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি তো জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, বলা ভালো একটু ওই ওভার কনফিডেন্ট। যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবেন, ভোট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। ওকে মুসলিমরাই হারাবে, চিন্তা করবেন না, মুসলিমরাই হারাবে। ওখানে যদি একটাও সংখ্যালঘু অন্য প্রার্থী হয়, হ্যাঁ, তাহলে এক ফিরহাদ হাকিম হারবে হারবে এবং হারবে। কুজোরও শখ হয় চিত হয়ে শুটে। সেই ধর্মের অঙ্কেই নেতারা ঢুকে পড়বে। ভোট আসছে, ধর্মীয় রাজনীতির অঙ্ক তত বেশি একেবারে হিসেব করে কষা হচ্ছে। তাই দেখা যাচ্ছে তাদের কথাবার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে
এসআইআরের শেষ পর্বেও যে ভোট ব্যাংক, যে যার ওই ভোট ব্যাংক সামলাতে ব্যস্ত। আপনি মাথায় রাখবেন, ভোটার লিস্টে গুচ্ছ গুচ্ছ ভুল থাকে, তার জন্য আপনার নাম বাতিল হয়ে যাবে। এই অসভ্যতম বাংলার মানুষ মেনে নেবে? সংখ্যালঘুদের সাথে এই চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন সহানুভূতির সাথে হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করুক। আসলে ভোটের ব্যাপারে নেতারা বেশ স্বার্থপর, বড্ড স্বার্থপর। দেখুন, আমি ঠোঁট কাটা, আমি আপনাদের বলছি, ভোটারদেরও নিজেদের স্বার্থ দেখতে হবে, বুঝতে হবে, বুঝে নিতে হবে হক। দেখুন, কাল খসড়া তালিকা বেরোবে, আপনাদের কি করণীয় এবার সেটা বলবো। দিনভর বলেছি, আবারও বলবো। প্রথমত, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট বাদে সবার নামই এই তালিকায় থাকবে। আমি আবারও বলছি, মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার বাদে সবার নাম এই তালিকায় থাকবে। বৈধ ভোটার হলে দুশ্চিন্তা কোনো কারণ নেই। স্পেসিফিক্যালি নির্বাচন কমিশন তরফ থেকেও জানানো হয়েছে। আমি আরও একবার আপনাদের বললাম। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি কি অভয়বাণী দিয়েছেন, আসুন একবার শুনি। কথা হচ্ছে যে যারা ভোটার তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা এখানকার বাসিন্দা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি আপনার সংশ্লিষ্ট বুথে সেখানে এই খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে। শুধু টাঙিয়ে দেওয়া নয়, আপনি আপনার মোবাইল ফোনে বা আপনি মানে ইলেকশন কমিশন সিইওর ওয়েবসাইটে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ওয়েবসাইটে আপনি এই রোল দেখতে পাবেন। খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। তবে খসড়া তালিকায় যার নাম থাকবে তার নামই 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকায় উঠবে, তেমনটা কিন্তু নয়। লক্ষাধিক ভোটারকে বুধবার থেকে শুনানিতে ডাকা হবে, তারপর সেই প্রসেসটা প্রসিডেড হবে। খসড়া ভোটার তালিকায় নাম আসা মানেই কি একেবারে নিশ্চিন্ত হওয়া? না, তা নয়। আসলে খসড়া তালিকায় নাম আসার পরেও যে কোনো ভোটারকে ইলেকশন কমিশন সন্দেহ করতে পারে, ফের তাকে শুনানির জন্য ডাকা হতে পারে এবং এই শুনানি যাচাই পর্বের সময় তাকে যে এনুমারেশন ফর্মের পিছনে 12টি ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, সেই 12টি ডকুমেন্টসের মধ্যে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হতে পারে শুনানিতে এবং শুনানিতে পাশ করলেই শেষ পর্যন্ত ফাইনাল যে তালিকা তৈরি হতে চলেছে তাতে নিজেদের নাম দেখতে পাবেন ভোটাররা। আর এই শুনানির নোটিশ পৌঁছানোর ক্ষেত্রে আপনার পাড়ার বিএলওর একটা বড় ভূমিকা থাকবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি। বেশ, এবার আপনাদের বলি এই শুনানিতে কারা ডাক পাবেন। প্রথমত, যাদের 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। দ্বিতীয়ত, যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে, যেমন ধরা যাক মা বাবা, ঠাকুরদা ঠাকুমার বদলে কেউ কাকা বা দাদার নাম দিয়ে লিঙ্ক করেছেন। অনেকে আবার মা বাবা বানিয়ে তার নামে 2002-এর লিঙ্ক করিয়েছেন। আর এই ফাঁকিবাজিগুলো শুনানিতে ধরা পড়ে যাবে। তবে 30 লক্ষ ডাক পাচ্ছেনই, এমনটা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? এই যে প্রায় 1 কোটি মানুষ ইতিমধ্যেই আপনারা ঝাড়াই বাছাই করছেন, দেখুন কত মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি। 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি। এবার আসি নথির বিষয়ে। শুনানিতে নথি নিয়ে যেতে হবে। বৈধ নথি যদি দেখাতে পারেন তাদের নাম তারপর সহজেই উঠে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন নথি। এবার সেই তথ্যগুলো আপনাদের একবার মনে করিয়ে দিই যে কোন কোন নথিগুলোকে বৈধ নথি হিসেবে কনসিডার করা হবে। আসুন পরপর বলি।
শুনানিতে সঙ্গে রাখতে হবে 1. সরকারি চাকরির পেনশনের নথি, 2. 1987 সালের আগে প্রাপ্ত সরকারি পরিচয়পত্র, 3. জন্মের বৈধ শংসাপত্র, 4. পাসপোর্ট, 5. মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, 6. রাজ্যের স্থায়ী ঠিকানার নথি, 7. অরণ্যের অধিকারের শংসাপত্র, 8. ওবিসি বা এসসি এসটি বা অন্য যে কোনো জাতির একটা বৈধ শংসাপত্র, 9. এনআরসির নথি, এটা যদি থাকে তাহলেই সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আর 10 নম্বর হচ্ছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্ত সেই নথিভুক্তির নথি। 11 নম্বর জমি বা বাড়ির সরকারি নথি। 12 নম্বর হচ্ছে আধার, মানে কমিশন নির্দেশিত ক্ষেত্রে আধার। ক্যামেরার সামনে সব শুনানি হোক এই দাবি আজও তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কারণ তিনি বেশ কয়েকটা বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। আসুন শুনে কি বলেছেন। মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না, অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক। রাজনীতির দশচক্রে ভোট বড় বালাই, একথা আর নতুন করে কি বলি। আর সেখানেই পাটিগণিত আমরা জানি, এক্ষেত্রে এটাকে আমি বলবো পার্টি গণিত। সেক্ষেত্রে পার্টি গণিতের হিসেব নিকেশে মতুয়া ভোট ব্যাংক। কিন্তু এসআইআর আবহে প্রশ্ন তো তাদের নাগরিকত্ব নিয়ে। এবার সেই মেঘ কি কাটতে চলেছে? মানে আগে নাগরিক পরে ভোটার। সুপ্রিম কোর্ট মাপকাঠি ঠিক করে দেওয়ার পরই কেন্দ্রের লাল ফিতের ফাঁস কি তাহলে খুলতে শুরু করলো? নাগরিকত্বের আবেদনকারীদের কাছে মেল আসছে, নাগরিকত্ব পাওয়ার মেল আসছে, যে কারণে আমি প্রশ্নটা করলাম। এসআইআর পর্বে তারা অনেকেই আশায় বুক বাঁধছেন, যারা এখনও সার্টিফিকেট পাননি তারাও অনেকটাই আশায় বুক বেঁধেছেন যে তাদের কাছেও সেই মেল ঢুকে যাবে, নাগরিকত্বের সার্টিফিকেট তারা পেয়ে যাবে। হিন্দু শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয়। পিয়া ঠাকুরের লড়াই 1945 থেকে এই যে আজকে ঠাকুর বাড়িতে ফর্ম বিক্রি করছে, জিজ্ঞেস করুন এই নেতাদের কোথায় ছিলেন সেদিন আপনারা? বড় মা যখন অসুস্থ হতেন তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? নরেন্দ্র মোদী 2019 ঠাকুরনগরে বলে গেছিলেন সিএ আনবো, এনেছেন, কার্যকর হয়েছে 24 সালে আইন। এসআইআর আবহে সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। কারণ 2002-এ নাম নেই বা ম্যাপিং করার কোনো অবস্থান নেই, এরকম মতুয়াদের নাম বাদ চলে যেতে পারে। তাদেরকে বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, মতুয়াদের একই সঙ্গে সংঘাধিপতি, তিনি আশ্বস্ত করছিলেন নাগরিকত্বের আবেদন করলে তাদের নাম বাদ যাবে না। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, পেপার সাবমিশন করতে হবে, কী কী দরকার আছে তাই নিয়েই আর কি আমাদের লোকেরা যাতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে পারে, তার জন্যই ক্যাম্প করার জন্যই এই আজকে এই প্রশিক্ষণ কেন্দ্র বসছে। মূলত অল ইন্ডিয়া মতুয়ার সঙ্গে অ্যারেঞ্জ করছে প্রশিক্ষণ। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন নাগরিকত্বের আবেদনকারীর নাম থাকবে না, নাগরিকত্বের সার্টিফিকেট যারা পাবেন তাদের নাম থাকতে পারে। আর এই নির্দেশিকার পরই তড়িঘড়ি প্রচুর মানুষের মোবাইলে মেল আসতে শুরু করে, মেসেজ আসতে শুরু করে যে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে গেছেন। আমি আবেদন করেছিলাম 5-6 মাস আগে, এবং এলো কবে? এই কিছুদিন আগে আমি পেয়েছি, প্রায় 15-20 দিন আগে পেয়েছি। হিয়ারিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই, এটাই দেখিয়ে দিলে ভোটার লিস্টে নাম উঠে যাবে। নাগরিকত্ব সার্টিফিকেট পেলাম। আপনি খুশি? খুব খুশি যে এবার 2002-এর নাম না থাকলেও তারা কোথাও গিয়ে একটা স্বস্তি পাচ্ছেন, কারণ তাদের নাম আর ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমরা যেটা আমাদের কাছে খবর এসছে, আমরা যেটা খবর পেয়েছি, প্রায় 3,500 ফাইল সিটিজেনশিপ যারা অ্যাপ্লিকেশন করেছিল সেই ফাইল আধিকারিকরা ছেড়ে দিয়েছেন। খুব তাড়াতাড়ি তারা সার্টিফিকেটগুলো পেয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে লক্ষাধিক মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সমস্ত মানুষের কি নাগরিকত্বের সার্টিফিকেট এই স্বল্প সময়ে দিয়ে দেওয়া সম্ভব হবে? কোনো দেখা যাচ্ছে 10% তারা এখনও সার্টিফিকেট পায়নি। ফলে সেক্ষেত্রে তো একটা সংশয় থেকে যায়
এবং এক্ষেত্রে কেন্দ্র সরকার যদি এই সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি করে ছাড়ার ব্যবস্থা না করেন তাহলে জনমানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে। প্রাথমিক উদ্বেগ কাটিয়ে স্বস্তিতে মতুয়াদের একাংশ, তারা হাঁপ ছেড়ে বাঁচলেন 2002-এ নাম না থাকা মতুয়ারা। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, রাজনীতির কি দশা? এই যে নাগরিকত্বের সার্টিফিকেট ঢুকছে, সেই সার্টিফিকেট কি সব দিক ভেরিফাই করে দেওয়া হচ্ছে নাকি বিজেপি বলে দিচ্ছে বলে দেওয়া হচ্ছে? নিশ্চিতভাবে এই সমস্ত দিক তো খতিয়ে দেখতে হবে। আমরা মতুয়া, রাজবংশী, হ্যাঁ, উচ্চবর্ণ, নিম্নবর্ণ এইভাবে আমরা ভোট চাই না, বলি না, উন্নয়নের নিরিখে ভোট চাই। আর যাদের আপনি উপকার করবেন, যাদের আপনি নাগরিকত্ব দেবেন, তারা আপনাদেরই ভোট দেবেন। এই নরেন্দ্র মোদী আপনার এখন অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে, আপনার অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে। আপনি নাগরিক প্রমাণ করার জন্য আপনাকে ছুটিয়ে বেড়াচ্ছে। 20 তারিখে নরেন্দ্র মোদীজি রানাঘাটে আসছেন, পরিবর্তন সংকল্প সভা। আমার মতুয়ারা, আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা জয় হরি বল। হুমায়ুন কবির বলছে 90টা মুসলমান এমএলএ পাঠাবো। আমি 135টা আসনে লড়বো বলেছি। আমি এমন পরিমাণ সিট জিতবো। মমতা ব্যানার্জির জোর নেই, যদি দম থাকতো তাহলে বিনা অনুমতিতে কয়েক লক্ষ লোক জড়ো করে বাবরের নামে শিলান্যাস হতো না। আর লজ্জা করে না? শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না, আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন। আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভাই ইমামদের সঙ্গে মিটিং চলছে, নবান্নতে এখন ওনাদের নিয়ে বসেছেন। ড্যামেজ কন্ট্রোল, ড্যামেজ কন্ট্রোল কি বলবেন? হুমায়ুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরেই রাজনীতি কিন্তু সপ্তমে সুর চড়াতে শুরু করলো, যাকে বলে সরগরম। আর এই আবহে আজ নবান্নে জোড়া বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে বৈঠক, আর তার আগে বিশ্ব ইজতেমা প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠক নিয়েই বিরোধী দলনেতা আবার খোঁচা দিলেন, বললেন ড্যামেজ কন্ট্রোলে বৈঠক। আসুন শুনি। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভাই ইমামদের সঙ্গে মিটিং চলছে, নবান্নতে ক্যামেরা পাঠান। এবারে বিশ্ব ইস্তেম ধার্মিক যে সম্মেলন মুসলিম সম্প্রদায়ের হয়ে থাকে, সেটি হতে চলেছে হুগলির দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে। আর সেখানে এবার বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে প্রায় 18 থেকে 20 লাখ মতন লোক সমাগম হবে বলে প্রশাসন সূত্রে অনুমান করা হচ্ছে। আর সেই নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইমাম এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং তিনি বলে দেন যে এত লোকের থাকা খাওয়া থেকে শুরু করে 3 দিন ব্যাপী যে ধার্মিক সম্মেলন হবে, সেখানে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং হয়েছে, নবান্নতে এখন ওনাদের নিয়ে বসেছেন। ড্যামেজ কন্ট্রোল। শুভেন্দু অধিকারী জানেনই না যে একদিকে যেমন গঙ্গাসাগর একটা বিরাট আয়োজন থাকে, এবার মুসলিম ধর্মের ইজতেমা, ওদের যে পবিত্র কর্মসূচি ইজতেমা, ওদের যে কর্মসূচি, সেটা হচ্ছে এবার এখানে হুগলিতে। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতেও চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হন। ফলে বুঝতেই পারলেন যে কারণে শুরুতে বললাম যে ভোট বড় বালাই, আর ভোট ব্যাংক সেখানে তার অ্যাকাউন্ট সেটিং করছে। যে কারণে আমি কনসিয়াসলি তখন বললাম যে পাটিগণিত, যে পাটিগণিতে পাটিগণিত আছে, বীজগণিতও আছে,
আর হিসেব নিকেশ বিস্তর চলছে যে কোন পার্সেন্টেজ কোথায় যাবে, কার দিকে কোন পার্সেন্ট ঝুঁকে, কার দিকে কোন ভোট পার্সেন্টেজ ঝুঁকেছিল এখন একটু ভোলাটাইল হচ্ছে। এই যাবতীয় বিষয়গুলো রাজনীতির নজরে, আর রাজনীতির নজরে 30%। 26-এর ভোটে সংখ্যালঘু ভোট কার দিকে রাজনীতি চলল সেই রাজনীতির পথ ধরে, ঠিক যেমনভাবে দস্তুর হয়ে গিয়েছে। আমাদের বিষয় নেই, আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি। মোদির ছবি দেখা মানে মোদির বিরুদ্ধে ভোট। ভোট এলে মোদি আসেন, অন্য সময় বাংলাকে প্রাপ্য টাকা দেন না, অন্য সময় বাংলার অধিকার থেকে বঞ্চিত করেন। হিন্দুকেও করেন, মুসলমানকেও করেন, খ্রিস্টানকে করেন, সব ধর্মকে করেন, শ্রমজীবী মানুষকে করেন। কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। দুদিন আগে বলেছিলেন অমুক ধর্মের বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করবে, উনিই বলেছিলেন। এই শব্দটা দিন, মানুষ উত্তর পেয়ে যাবেন। সেই জন্য তো বলি জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। আগে বিশ্ব ইজতেমা নিয়ে বৈঠক, তারপর বৈঠক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে, আর সেখানেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কি বার্তা? যুবভারতী কাণ্ডের পর সতর্ক রাজ্য সরকার, গঙ্গাসাগরে ভিআইপি কালচার চলবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই গঙ্গাসাগর মেলা, আর এই গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতন আজও গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনের সঙ্গে বিভিন্ন মন্ত্রীরাও ছিলেন, উপস্থিত ছিলেন। সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো রকম ভিআইপি ট্রিটমেন্ট গঙ্গাসাগর মেলায় করা চলবে না। দেশে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসেন এখানে গঙ্গাসাগর মেলা স্থায়ী স্থানের জন্য, ফলে পুণ্যার্থীদের যেন আগাম কোনো সমস্ত রকম বন্দোবস্ত করা হয়ে থাকে। ভিআইপি কালচার চলবে না, হঠাৎ এমন নির্দেশ কেন? যুবভারতীতে মেসি ম্যাচে বিপর্যয় পরেই কি সরকারের টনক নড়ল? এবার তো শুধু দেশ নয়, বিশ্বব্যাপী লজ্জার মুখে পড়েছে কলকাতা। মেসি বিশ্বকাপ জিতেছিলেন, কলকাতার লজ্জার বিশ্বকাপ জিতলো, সেই ছবি আমরা দেখলাম। হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লিতেও তো তোফা অনুষ্ঠান হলো, দারুণ অনুষ্ঠান হলো। এ শহর পারল না কেন? মেসি ম্যাজিক দেখলেন 3 শহরের দর্শকরা, কলকাতার তারকা দর্শন হলো না, বিপর্যয় দেখলো কলকাতা, বিশৃঙ্খলা দেখলো। তারপর যা হয় সেটাই পুরোদমে চলছে রাজনীতি।